আসসালামু আলাইকুম। আমার ছোট্ট দাদুরা কেমন আছে সবাই? ওয়ালাইকুম আসসালাম। অনেক রাত ৯:১৫। যারা প্রত্যন্ত এলাকায় আছো, যারা মহেশখালীতে আছো, যারা বান্দরবানে আছো, যারা রাঙামাটিতে আছো, যারা খাগড়াছড়িতে আছো, যারা ধরো যে সেই আ বাংলাদেশের প্রান্তীয় জেলাগুলোতে আছো। সো তাদের জন্য কিন্তু এই সময়টা ভাইয়া অনেক রাত। স্পেশালি আমার নিজের জন্য। আমার যেদিন ক্লাস থাকে না বা খুব শিক্ষকের কাজ থাকে না, তখন আমি ১০টা ১০:৩০ মধ্যে আমি ঘুমে একদম ঢুলতে শেষ। বুঝছো? তো বস রোজার সময় কয়টা ক্লাস নিবেন? ওই তো ১ টা ২ টা করেই ক্লাস থাকবে। তোমাদের ২ টা করে ক্লাস থাকবে। আর আমার যে কয়টা থাকবে ৩ টা ৪ টা করে ক্লাস নেওয়া লাগবে। কেন রাবিব ১ মাস পরে শিখতে কেন? ১ মাস পরে কেন? ডেইলি ক্লাস করতে হবে। শিখতে একটা কমপ্লিট স্কুল, একটা কলেজ, পুরা একটা কলেজে এখানে। এখানকার যে টিচাররা বাংলাদেশে কোন কলেজ আছে যে এই লেভেলের টিচার আছে একটা কলেজের মধ্যে? যেমন একটা কলেজের নাম বলো দেখি। একটা কলেজও পাবা না। যেখানে শিখর এতগুলা মানুষ বা এই মানুষগুলা থাকবে। সো এরকম একটা জায়গাকে কেউ মিস দেয়? তো তোমরা কেউ ক্লাস মিস দিবা না। ডেইলি ক্লাসে উপস্থিত থাকবা। দেখবা তোমার জন্য পড়াশোনাটা কতটা ইজিয়ার মনে হচ্ছে। তোমাদের যদি আইলসাইমে লাগে কখনো, কেউ যদি সিরিয়াস না হও এই ফার্স্ট ইয়ারে, তাও তুমি জাস্ট এই ক্লাসের টাইমটাই উপস্থিত থাকো এট লিস্ট। আমরা যা বলি তা শোনো। বুঝছো? আমরা যা বলি সেটাতে জাস্ট তুমি শোনো। কিছু লেখার দরকার নেই, কিচ্ছু না। মানে একদম নাই মামার চেয়ে কানা মামা ভালো, এরকম একটা কথা আছে না? তুমি যদি খালি আমাদের কথাগুলা শোনো, আমরা কি পড়াচ্ছি এগুলো জাস্ট কানে দিয়ে শোনো, তাও দেখবা যে তোমার সিলেবাস অনেক কিছু শেষ হয়ে গেছে। তো আমি বলি ক্লাসে থাকাটা জরুরি। ১.৫ ঘন্টার মধ্যে এটলিস্ট এই টপিকগুলো পড়া হয়ে যাবে। আর তুমি যদি রেকর্ড দেখতে যাও ৩ ঘন্টার কমে এটা শেষ হবে না। ট্রাস্ট মি, ৩ ঘন্টার কমে শেষই হবে না। দাঁড়াও একটু পানি আসতেছে, আমি পানি খেয়ে তারপরে পড়ানো শুরু করবো। আমার গলা একদম শুকায় কাঠ হয়ে আছে। পানি খাওয়ার টাইম পাই নাই। ১৫ মিনিট আগে আরেকটা ক্লাস শেষ হয়েছে। আহ, আচ্ছা, একটা ভালো প্রশ্ন মনে হয় পাইছি। ইসরাত লামিয়া প্রশ্নটা করেছে, ভাইয়া অনেক প্রশ্ন থাকে, তখন কি করব? যে প্রশ্নগুলা থাকে সেই প্রশ্নগুলা শিখো এআই এর সাথে একটু বলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কেন আসছে? পার্সোনালাইজড প্রবলেম গুলাকে পার্সোনালাইজড ভাবে সলভ করার জন্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসছে। বুঝছো? তো কৃত্রিম বুদ্ধিমত্তা তোমার সাথে কথা বলে তোমার প্রবলেম গুলো সে বুঝে নিবে। বুঝে নিয়ে তোমার মতো করে সেই প্রবলেম গুলো সলভ দিবে। বুঝছো? সো তোমাদের হাতে এআই এর কোনো অভাব নাই। শিখো এআই আছে। যাদের কাছে এই অপশনটা নাই, তারা তোমরা জেমিনাই ইউজ করতে পারো। তারা তোমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারো। হ্যাঁ, করো না। তোমাদের হাতে যে টেকনোলজিটা আছে সেটা ইউজ করো। দেখবা যে আহ, তোমাদের মানে শেখার কোনো মানে বাধা থাকবে না শেখার পথে। ঠিক আছে? তনু বলল যে ভাইয়া আজকের ক্লাস কি করবো? আগের ২ টা ক্লাস করে নেই। সো আই থিংক আগের ২ টা ক্লাস করে আসলে তোমার জন্য বেটার। হ্যাঁ, নির্বাচনে ২ দিন অথবা ৩ দিন মনে হয় বন্ধ থাকতে পারে। কালকে ক্লাস হয়ে তারপরে শেষ। ভাই আমি অলওয়েজ দুর্বল বোধ করি, যার জন্য পড়াশোনাও ঠিক মতো করতে পারি না। সবসময় দুর্বল মনে হয়। রিজভি, তুমি কি ঠিকঠাক রোদে যাও প্রতিদিন? প্রপার
প্রোটিন ইনটেক করো? আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? আমরা রোদে যাই না, ভিটামিন ডি এর সমস্যা আমাদের। তারপরে আমরা পর্যাপ্ত প্রোটিন খাই না, আমিষ খাই না। এই জন্য এই প্রবলেমটা মারাত্মক আকার ধারণ করে, বুঝছো? সিয়াম, বুঝতে পেরেছো? রুটিনে 12 তারিখেও ক্লাস আছে, কি বলে? আচ্ছা, তাহলে আমরা মনে হয় শুরু করতে পারি আস্তে আস্তে। আজকে পর্ব 3। আমরা বেসিক অনেকগুলো জিনিস শেষ করছি। গত ক্লাসে আমরা এস ব্লকের বৈশিষ্ট্য, পি ব্লকের কিছু বৈশিষ্ট্য, ডি ব্লকের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, তাই না? মানে প্রাইমারি বৈশিষ্ট্যগুলা আমরা কিন্তু সব বৈশিষ্ট্য আলোচনা করি না, তবে এস ব্লকের মোটামুটি অধিকাংশ বৈশিষ্ট্য আলোচনা হয়ে গেছে। পি ব্লক আর ডি ব্লক প্রাইমারি আলোচনা করা হয়েছে। আমরা পরবর্তীতে আরো গ্রুপ ধরে ধরে আলোচনা করব, বুঝছো? যেমন 13, 14, 15 এরকম ধরে আলোচনা হবে। তারপরে এফ ব্লক মৌলটা বাকি ছিল, এই এফ ব্লকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দাদা আসেন। আচ্ছা, এখনই দেখা দেন মাঝখানে। হ্যাঁ, আমি একটু পানিটা খেয়ে নিই। আচ্ছা দেখো আজকে কি কি থাকবে ওইটা একটু দেখো। ও হ্যাঁ রে, আজকে না প্র্যাকটিক্যাল, মানে আমি টাইমই পাই নাই। বললাম না মাত্র 15 মিনিট আগে শেষ হলো। আমার এত খিদা লাগছিল, এত খিদা লাগছে যে আমি তাড়াতাড়ি করে খাইছি। খাওয়ার পরে পানি খাওয়ার টাইম পাই নাই। হ্যাঁ, বসেই খাচ্ছি, এখানে টোল আছে, টোলে বসেই খাচ্ছি। তো আমি এখন ক্লাসের মধ্যে ঢুকে পানি খাচ্ছি। তো দেখে নাও। অম্লধর্মিতা, ক্ষারধর্মিতা, এখানে বিক্রিয়াটা দেখানোর কথা ছিল। ওকে, তো আমরা শুরু করি। দেখো, প্রথমত আমরা এফ ব্লক মৌলটা নিয়ে আজকে শুরুতে আলোচনা করবো, এবং তোমরা প্রত্যেকে জানো যে এফ ব্লক মৌল হলো ভাইয়া 27টা। এফ ব্লক মৌল কয়টা? 27টা। তারা কোথায় আছে? এই যে মূল পর্যায় সারণীর নিচে আছে, এই জায়গায়। আমি একটু প্রত্যেকটা মৌলের নাম পড়ি, রিডিং পড়ি। দেখো দেখো তাবাসসুম, দেখো। তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, কমেন্টিং না করে। শুরু করলাম। 57-র পরে 58, 58। দেখো সিরিয়াম, সিরিয়াম। তারপর হচ্ছে প্রাসিউডো, প্রাসিউডিমিয়াম। পিআর মানে হচ্ছে প্রাসিউডিমিয়াম, প্রাসিউডিমিয়াম। নিওডিমিয়াম, এনডি, নিওডিমিয়াম 60। তারপর দেখো প্রোমেথিয়াম, প্রোমেথিয়াম। তারপরে স্যামারিয়াম, স্যামারিয়াম। এরপর হইলো ইউরোপিয়াম। তারপর হইলো গ্যাডোলিনিয়াম, জিডি মানে হচ্ছে গ্যাডোলিনিয়াম। তারপর টিবি, টার্বিয়াম। এই অধিকাংশ মৌল তোমার রকেট ইঞ্জিনের মধ্যে কাজ করে। তারপর হচ্ছে তোমার জেট ইঞ্জিনের মধ্যে এগুলো ব্যবহৃত হয়। তারপর ধরো যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে ব্যবহৃত হয়। তারপর ইলেকট্রনিক্স এর মধ্যে ব্যবহৃত হয়। এই প্রত্যেকটা মৌল রেয়ার আর্থ এলিমেন্ট বলা হয় এদেরকে, খুবই মূল্যবান, খুবই। বুঝছো? টিবি মানে টার্বিয়াম, ডিওয়াই মানে হচ্ছে ডিসপ্রোশিয়াম, ডিসপ্রোশিয়াম। এরপর এইচও, হলমিয়াম। বুঝছো? হলমিয়াম। ই আরতে হইলো আরবিয়াম। টি এম তে হইলো থুলিয়াম, THU, থুলিয়াম। বুঝছো? এরপরে ওয়াই বি তে হচ্ছে ইটারবিয়াম, ইটারবিয়াম, ইটারবিয়াম। তারপরে এল ইউ তে হচ্ছে লুটেশিয়াম। সো আমরা এইভাবে বলি যে সিরিয়াম থেকে লুটেশিয়াম, এই 14টা মৌল, এদেরকে আমরা বলি ল্যান্থানাইড সিরিজের মৌল। ল্যান্থানাইড, ল্যান্থানাইড সিরিজের মৌল। বুঝছো? ল্যান্থানাম, এরপরে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত। ল্যান্থানাম থেকে লুটেশিয়াম, LALU, লালু। এইভাবে মনে রাখো, ল্যান্থানাম আর হচ্ছে লুটেশিয়াম, লালু। এরা হইলো ল্যান্থানাইড সিরিজের মৌল, লালু। তারপরে দেখো অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, নিচে অ্যাক্টিনাইড সিরিজ। তারপর হচ্ছে প্রোট্রাক্টিনিয়াম, দেখো পি এতে হচ্ছে প্রোট্রাক্টিনিয়াম।
বুঝছো? এরপরে 92 ইউরেনিয়াম, নাম শুনছো তোমরা প্রত্যেকে? ইউরেনিয়াম। তোমাদের প্রত্যেকের হাতে কি আছে? পর্যায় সারণী আছে, সেই পর্যায় সারণীটা খোলো, এখানে দেখতে হবে না। ইউরেনিয়াম, তারপর দেখো ভাইয়া নেপচুনিয়াম, এনপি, নেপচুনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, তারপর হচ্ছে প্লুটোনিয়াম, পিইউ, প্লুটোনিয়াম। এটাও কিন্তু তেজস্ক্রিয় মৌল এবং এটা দিয়েও পারমাণবিক বোম বানানো হয়। তারপরে এএম, অ্যামেরিশিয়াম, সিএম, কুরিয়াম, মেরি কুরির নাম অনুসারে এটা করা হয়েছে। তারপরে বি কে বার্কেলিয়াম, বার্কেলিয়াম, বার্কেলি নামে একটা জায়গা আছে আমেরিকাতে, বার্কেলিয়াম। তারপর দেখো ভাইয়া ক্যালিফোর্নিয়াম, সিএফ, ক্যালিফোর্নিয়াম 98। এরপর 99 হচ্ছে আইনস্টাইনিয়াম। তোমাকে যদি প্রশ্ন করা হয় আইনস্টাইনের নামে একটা মৌল আছে, তার পারমাণবিক সংখ্যা কত, মনে থাকবে না? না, মৌলগুলোর নাম পরীক্ষায় আসে না, আসে না। আমি যদি তোমাকে পরীক্ষায় দেই, এমসিকিউতে দিই, পারবা কিনা? আইনস্টাইনের নামে 99 নাম্বার মৌলটা আছে, বিজ্ঞানী আইনস্টাইনের নামে। ওকে, তারপরে এনরিকো ফার্মি। দেখো ভাইয়া এনরিকো ফার্মির নামে আছে ফার্মিয়াম, 100 নাম্বার মৌল। তারপরে মেন্ডেলিফ, দিমিত্রি মেন্ডেলিফের নাম তোমরা জানো, 101 নাম্বার মৌলটা হচ্ছে মেন্ডেলিভিয়াম, দিমিত্রি মেন্ডেলিফের নাম অনুসারে এটা করা হয়েছে। তারপর 102 নাম্বার মৌলটা আলফ্রেড নোবেল, আলফ্রেড নোবেলের নাম অনুসারে নোবেলিয়াম করা হয়েছে। তারপরে 103 নাম্বার মৌলটা আমেরিকান সায়েন্টিস্ট ডিএইচ লরেন্স, লরেন্সের নাম অনুসারে করা হয়েছে লরেনশিয়াম, লরেনশিয়াম। বুঝছো? সো অ্যাক্টিনিয়ামের অধিকাংশ মৌলই বিভিন্ন জায়গার নামে বা সায়েন্টিস্টের নামে করা হয়েছে। তো আমি আরেকবার বলি, প্রোট্রাক্টিনিয়াম, ইউরেনিয়াম মানে ইউরেনাস, নেপচুনিয়াম নেপচুনের নামে, প্লুটোনিয়াম প্লুটো গ্রহ আছে। তারপরে আমেরিকান নামে আমেরিশিয়াম, মেরি কুরির নামে কুরিয়াম, বার্কেলি নামে একটা জায়গা আছে আমেরিকাতে, বার্কেলিয়াম। তারপর ক্যালিফোর্নিয়াম, 99 নাম্বারটা হচ্ছে আইনস্টাইনিয়াম। বুঝছো? এরপরে ফার্মিয়াম, এনরিকো ফার্মি, সব থেকে মানে বলা যায় বিখ্যাত ফিজিসিস্ট, পদার্থবিজ্ঞানী, কোয়ান্টাম মেকানিক্সে যার অনেক বেশি তোমার দক্ষতা ছিল, এনরিকো ফার্মি। ফার্মির নাম অনুসারে ফার্মিয়াম, দিমিত্রি মেন্ডেলিফের নাম অনুসারে মেন্ডেলিভিয়াম, তারপর আলফ্রেড নোবেলের নামে নোবেলিয়াম, তারপর হচ্ছে লরেনশিয়াম। সো অ্যাক্টিনিয়াম থেকে লরেনশিয়াম পর্যন্ত তারা অ্যাক্টিনাইড মৌল। তো এই 27টা মৌলের বৈশিষ্ট্য নিয়ে আমরা প্রথম 10 মিনিট আলোচনা করব, ঠিক আছে? সিএম, সিএম হচ্ছে তোমার সিএম, তাই না? সিএম নাকি সি, কি বলছো? সিএম মানে হচ্ছে কুরিয়াম, ম্যারি কুরি। তোমরা জানো ম্যারি কুরি হচ্ছে এমন একজন সায়েন্টিস্ট, মহিলা, মানে নারী, নারী বিজ্ঞানী, তিনি ফিজিক্সে নোবেল পুরস্কার পাইছেন, আবার কেমিস্ট্রিতেও পাইছেন। বুঝো জিনিস, মানুষ লাইফে একটাই নোবেল পুরস্কার পায় না, আর উনি একাই দুইটা আলাদা আলাদা তোমার বিষয়ে আলাদা আলাদা নোবেল পুরস্কার পাইছে। বুঝছো? এই ব্লক মৌল। সো এরা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ল্যান্থানাইড, লালু, ল্যান্থানাম এবং লুটেশিয়াম, আর অ্যাক্টিনাইড, অ্যাক্টিনিয়াম, এবং হইলো তোমার লরেনশিয়াম, লরেনশিয়াম। এটা লরেনশিয়াম 103 পর্যন্ত। এবং এদের নাম দেখো, ল্যান্থানাইড সিরিজে ষষ্ঠ পর্যায়ের ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত এদেরকে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্টস, রেয়ার আর্থ এলিমেন্টস, কারণ এইগুলা পৃথিবীতে খুবই অল্প পরিমাণে পাওয়া যায়, খুবই অল্প পরিমাণে। এগুলা দেখতে কেমন, একটু ইন্টারনেটে সার্চ করে, এগুলো আসলে অধিকাংশই তোমার সাদা, সোডিয়ামের মতোই দেখতে। এদেরকে রেয়ার আর্থ এলিমেন্টস বলা হয়। এই রেয়ার আর্থ এলিমেন্ট সব থেকে বেশি পাওয়া যায় চায়নাতে। বুঝছো? চীনে এদেরকে সব থেকে বেশি পাওয়া যায়। এই জন্য বর্তমানে প্রযুক্তির জগৎটাকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করতেছে চীন। চীন যদি বলে যে আমি এই রেয়ার আর্থ এলিমেন্ট গুলাকে এখন আর রপ্তানি করব না আমেরিকার মার্কেটে, আমেরিকার তখন মাথা নষ্ট হয়ে যাবে, ওরা কোনো কিছু আর বানাইতে পারবে না, অন্য কোনো দেশ থেকে খুঁজতে হবে, বাট অন্য দেশে খুব বেশি এটা পাওয়া যায় না। তো এটা চায়নার দখলে পুরোটাই। এরপরে অ্যাক্টিনাইড সিরিজ, সপ্তম পর্যায়ের অ্যাক্টিনিয়াম থেকে লরেনশিয়াম পর্যন্ত অ্যাক্টিনাইড, এবং এদেরকে বলা হয় আন্ত অবস্থান্তর। অ্যাকচুয়ালি আন্ত অবস্থান্তর ব্লক মৌলগুলাকেই বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্টস। লিখে রাখো, ইনার ট্রানজিশন এলিমেন্টস, আন্ত অবস্থান্তর মৌল। প্রশ্ন করতে পারে যে ভাইয়া এটার নাম আন্ত কেন হইল?
কারণ অবস্থান্তর মৌলের মধ্যেই দেখো এরা অবস্থান করে। দেখো অবস্থান্তর মৌলের মধ্যেই এদের অবস্থান, জাস্ট এদের অবস্থান এই জায়গাটাতে 3 নাম্বার গ্রুপের মধ্যে। 3 নাম্বার গ্রুপের 6 এবং 7 নাম্বার পর্যায়ে এদের অবস্থান, এই জন্য এদেরকে বলা হয় আন্ত অবস্থান্তর। অর্থাৎ ভাইয়া অবস্থান্তরের ভেতরেই এদের অবস্থান। বুঝা গেল? নোট করতে পারো বা পরে করলেও চলবে, এগুলা দেখে দেখে পরেও তুমি লিখে নিতে পারো, বাট এখন যেহেতু সময় দিচ্ছি লিখে নিতে পারো। তো চাই না, রেয়ার আর্থ এলিমেন্টস সবগুলোকে ধারণ করে। তো আন্ত অবস্থান্তর মৌল আমরা বলি এফ ব্লক মৌলগুলাকে। ঠিক আছে, ওকে। আলাদা করে স্থান দেওয়া হয়েছে কারণ এদের প্রত্যেকের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলা এফ অরবিটালে প্রবেশ করে, এবং খেয়াল করে দেখবা এদের প্রত্যেকেরই এরকম ইলেকট্রন বিন্যাস আছে, 6s2, তারপরে হলো 4, 5d1, তারপরে শুরু হয়ে যায় 4f1, 1 থেকে 13 পর্যন্ত বা 14 পর্যন্ত। 7 নাম্বারের জন্য 7s2, 6d1, 5f 1 থেকে 14 পর্যন্ত এদের ইলেকট্রন বিন্যাস। দেখা যায় এস এবং ডি এদের ইলেকট্রন বিন্যাস একদম সেম, জাস্ট প্রবলেমটা হয় ইলেকট্রনের চেঞ্জটা হয় এফ অরবিটালের মধ্যে। বুঝছো? আমি আরেকবার বলি, যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস এর মধ্যে সর্বশেষ ইলেকট্রনটা এফ অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা এখানে জায়গা দিছি, এবং তাদের ক্ষেত্রে দেখা গেছে যে 6s2, 5d1, 7s2, 6d1 এই দুইটা একদম হুবহু সেম থাকে সবার ক্ষেত্রে। বুঝছো? সবার ক্ষেত্রে সেম, শুধুমাত্র চেঞ্জ হয় এফ এর মধ্যে। এফ এর মধ্যে একটা একটা করে মৌল যে ঢুকে, সো তাদেরকে আলাদা করে জায়গা দেওয়া হয়েছে যে তোমরা একটু বের হয়ে যাও, আলাদা একটা জায়গায় যেয়ে থাকো। ব্যাপারটা এরকম। ঠিক আছে, এবার দেখো এরা খুব ভারী ধাতু। বুঝছো? এরা ভারী ধাতু, সবগুলো হচ্ছে ধাতু। এরা তাপ এবং বিদ্যুৎ পরিবাহী। এদের আয়নীকরণ শক্তি ডি ব্লকের আয়নীকরণ শক্তি থেকে আয়নীকরণ শক্তি থেকে কম। এটা ইম্পর্টেন্ট জায়গা। এফ ব্লক মৌলগুলোর আয়নীকরণ শক্তি ডি ব্লক মৌলসমূহের আয়নীকরণ শক্তির চেয়ে ভাইয়া কম হয়। এই কম হওয়ার কারণ হইল তোমার শিল্ডিং ইফেক্ট। লিখে রাখতে পারো, আচ্ছাদন প্রভাব। আচ্ছাদন প্রভাব, শিল্ডিং ইফেক্ট, এটা নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। ফার্স্ট ক্লাসে মনে হয় কিছু পরিমাণে একটা আইডিয়া দিছিলাম, আর ওটা যথেষ্ট না, আমি আরো বুঝাবো। সো আচ্ছাদন প্রভাবের কারণে দেখা যায় কি যে এদের আকার অনেক তোমার ছোট হয়ে যায়, তারপরে তোমার এদের আয়নীকরণ শক্তি অনেক কম হয়। সো আন্ত অবস্থান্তর মৌলের আয়ন বর্ণযুক্ত জটিল যৌগ গঠন করে। এরাও কিন্তু জটিল যৌগ গঠন করে। বুঝছো? অবস্থান্তর মৌলের মতোই। হ্যাঁ, এগুলা মুখস্থ করার প্রয়োজন আছে, এগুলো এমসিকিউতে আসে। এরা অবস্থান্তর মৌলের মতোই বর্ণযুক্ত জটিল যৌগ গঠন করতে পারে। ঠিক আছে, ওকে। তারপরে এদের প্রধান এবং অধিকতর স্থায়ী জারণ অবস্থা +3। এমসিকিউতে অলরেডি এটা আসছে যে ল্যান্থানাইট সিরিজের মৌলসমূহের জারণ অবস্থা কত, +3। যা ক্লাসে পড়াচ্ছে অতটুকু পড়লেই হবে, পুরা বই না পড়লেও চলবে। এরা দেখা যায় আয়ার রশ্মি শোষণ করে। এরা গগলস তৈরিতে ব্যবহৃত হয়, এবং এইখানেই এক ধরনের সংকোচন, বিশেষ ধরনের সংকোচন দেখা যায় যাকে আমরা বলি ল্যান্থানাইড সংকোচন। বুঝছো? ল্যান্থানাইড সংকোচন দেখা যায়। ল্যান্থানাইড সংকোচনটা হইল তোমার অতিরিক্ত পরিমাণে ছোট হয়ে যাওয়া, আকারটা, ব্যাসার্ধ অতিরিক্ত পরিমাণে ছোট হয়ে যাওয়া। দেখা যায় একটা মৌলের থেকে তার পরের মৌলটা অনেক বেশি ছোট। বুঝছো? ছোট হইতে হইতে অনেক ছোট হয়ে যায়।
সো এই অত্যধিক আকারের হ্রাস এটাকে বলা হয় ল্যান্থানাইড সংকোচন, যেটা ল্যান্থানাইড গ্রুপের মধ্যে দেখা যায়। ঠিক আছে, গগলস মানে হচ্ছে চশমা, তোমরা যারা জানো না ভাইয়া, গগলস মানে হলো চশমা। ঠিক আছে। ওকে, হ্যাঁ এই চ্যাপ্টারে ম্যাথ আছে, শেষের দিকে ম্যাথ আছে, পোলার আয়ন পোলারিটিতে ম্যাথ আছে। ওকে, অ্যাক্টিনাইড দেখো, অ্যাক্টিনাইডের সবগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল, লিখে নাও। অ্যাক্টিনাইডের সবগুলা তেজস্ক্রিয়, 83 এর বেশি হইলেই এরা তেজস্ক্রিয়, আর অ্যাক্টিনাইড তো হচ্ছে 90 থেকে শুরু হয়েছে, থোরিয়াম সরি 89 থেকে শুরু হয়েছে। এদের ঘনত্ব ভাই অনেক বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, অধিক তড়িৎ ঋণাত্মক তড়িৎ ধনাত্মক ধাতু, মানে এরা ইলেকট্রন দান করে ফেলতে চায় বেশি। এবং এদের ক্ষেত্রে দেখো +3 +4 +5 +6 এই সবগুলা জারণ অবস্থায় দেখা যায়। দ্যাটস এ ভেরি ক্রিটিক্যাল অবস্থা। ল্যান্থানাইডে শুধুমাত্র +3 দেখা যায়, বাট অ্যাক্টিনাইডের ক্ষেত্রে +3 4 5 6 এই 4টা জারণ অবস্থা দেখা যায়। ঠিক আছে, গগলস মানে চশমা, চশমার মধ্যে, চশমার কাচের মধ্যে ল্যান্থানাইড মৌলগুলো ইউজ করা হয়, এই আর কি। যাই হোক, আয়নীকরণ শক্তি এদের কম, ল্যান্থানাইডের মতোই এদেরও আয়নীকরণ শক্তি কি কম। ঠিক আছে, হ্যাঁ এদের বহু যোজনী আছে, পরিবর্তনশীল যোজ্যতা আছে এদের। এরপরে দেখো, বাতাসের সংস্পর্শে এদের কালার চেঞ্জ হয়ে যায়। বুঝছো, বাতাসের সংস্পর্শে এদের কালার চেঞ্জ হয়ে যায়, মলিন হয়ে যায় এরা। ক্ষার দ্রবণের প্রভাব নেই, যেমন এই ধাতুগুলোর সাথে আমরা যখন সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, এরা সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে কোনো বিক্রিয়া করে না, ক্ষার দ্রবণের সাথে এরা কোনো বিক্রিয়া করে না। অ্যাক্টিনাইড সিরিজের যে মৌলগুলো আছে এরা কোনো বিক্রিয়া করে না, ইম্পর্টেন্ট তথ্য। ঠিক আছে, কেন বিক্রিয়া করে না? কারণ তারা নিজেরাই ক্ষারধর্মী। বুঝছো, একটা ক্ষার আর একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে না, মনে রাখবা। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে, বাট ক্ষার ক্ষারের সাথে বিক্রিয়া করবে না। সো এরা নিজেরাই ক্ষার ধর্ম বিশিষ্ট। এবং দেখো, থোরিয়াম এবং সেরিয়ামের একটা সংকর ধাতু আছে, যেটা যেটা গাড়ির হেডলাইট এবং জাহাজ এবং রেলগাড়ির সার্চ লাইট তৈরিতে ব্যবহৃত হয়। লিখে রাখো, ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। হ্যাঁ, অ্যাসিডের সাথে আবার বিক্রিয়া করতে পারে, এরা অ্যাসিডের সাথে অবশ্যই বিক্রিয়া করে। অ্যাক্টিনিয়াম অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। বাট ক্ষারের সাথে বিক্রিয়া করে না। তো আমরা বুঝলাম থোরিয়াম এবং সিরিয়াম এই দুইটা মৌল গাড়ির হেডলাইট, মানে যেখানে অনেক উজ্জ্বল আলো, সেই হেডলাইট তৈরিতে ব্যবহৃত হয়। আশা করি মনে থাকবে। সো এই পর্যন্ত যা যা পড়াইছি ভাইয়া তা বুঝছো কিনা আমাকে বলো। আমি আরেকবার একটু ইয়ে করে আসি, বুঝাই আসি। হ্যাঁ, যে তোমার ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত ল্যান্থানাইড, আর অ্যাক্টিনিয়াম থেকে লরেনশিয়াম পর্যন্ত হচ্ছে তোমার অ্যাক্টিনাইড। ঠিক আছে, ল্যান্থানাম গুলাকে বিরল মৃত্তিকা ধাতু বলা হয়, ল্যান্থানাম গুলাকে। আর অ্যাক্টিনিয়াম গুলাকে তোমার, অ্যাক্টিনিয়াম না, ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম সবাইকেই আন্তঃ অবস্থান্তর মৌল বলা হয়, বা ইনার ট্রানজিশন এলিমেন্টস বলা হয়। ঠিক আছে, এফ ব্লক মৌলগুলাকে আমরা ইনার ট্রানজিশন এলিমেন্টস বলি, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। আচ্ছা, এদেরকে আলাদা একটা জায়গায় স্থান দেওয়া হয়েছে, কারণ এরাই একমাত্র মৌল যাদের সর্বশেষ ইলেকট্রনটা এফ অরবিটালে প্রবেশ করে, তাই এদেরকে আলাদা একটা জায়গা দেওয়া হয়েছে এসপিডি এর পাশাপাশি, মানে নিচে। ল্যান্থানাইডের ধর্মাবলী যদি দেখি, এরা হেভি মেটাল, অ্যাক্টিনাইড গুলো হেভি মেটাল, বাট অ্যাক্টিনাইড গুলোর মধ্যে তেজস্ক্রিয় বৈশিষ্ট্য থাকে, ল্যান্থানাইডের মধ্যে তেজস্ক্রিয় বৈশিষ্ট্য থাকে না। বুঝছো, এরা তাপ বিদ্যুৎ পরিবাহী, অ্যাক্টিনাইডও তাপ বিদ্যুৎ সুপরিবাহী। এদের আয়নীকরণ শক্তি কম ডি ব্লক মৌলগুলোর চেয়ে, অ্যাক্টিনাইডের আয়নীকরণ শক্তিও কম। এরা দেখা যায় কি, যে বর্ণযুক্ত জটিল আয়ন গঠন করে, অ্যাক্টিনাইডও বর্ণযুক্ত জটিল আয়ন গঠন করে, নট অনলি ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড গুলাও জটিল আয়ন গঠন করে। ঠিক আছে, এগুলো আসলে সবার বৈশিষ্ট্য, ল্যান্থানাইড প্লাস অ্যাক্টিনাইড সবারই। বাট ল্যান্থানাইডের স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে এদের জারণ মান +3। এদের জারণ মান হইল স্টেবল জারণ মান +3, একটাই পাওয়া যায়। এরা অবলোহিত রশ্মি বা আয়ার রশ্মি শোষণ করতে পারে, তাপ শোষণ করে রাখতে পারে। এই জন্য দেখা যায় যে তাপ প্রতিরোধী গগলস তৈরিতে এদেরকে ব্যবহার করা হয়। বুঝছো, তাপ প্রতিরোধী গগলস তৈরিতে এদেরকে ব্যবহার করা হয়।
এদের মধ্যে ল্যান্থানাইট সংকোচন দেখা যায়, অর্থাৎ একটা মৌলের ঠিক পরের মৌলটা হিউজ পরিমাণে আকার ছোট হয়ে যেতে দেখা যায়, অর্থাৎ এক্সেসিভ পরিমাণে আকারের সংকোচন, এটাকে বলা হয় ল্যান্থানাইড সংকোচন। সুন্দর করে এটা লিখে রাখবা, ল্যান্থানাইড সংকোচনের বিষয়টা। অ্যাক্টিনাইড অলরেডি আমরা দেখে ফেলছি, এদের একাধিক স্টেবল জারণ মান দেখা যায়। ক্ষারের সাথে প্রভাব নেই, এরা বেশি ক্ষার ধর্ম বিশিষ্ট নিজেরাই। আর এরা হচ্ছে গাড়ির হেডলাইট, তারপর রেলের সার্চ লাইট, জাহাজের বড় বড় সার্চ লাইট, এখানে থোরিয়াম এবং সিরিয়াম ব্যবহৃত হয়। ঠিক আছে, ওকে। তো এবার আমরা চলে যাব পর্যায়বৃত্তিক ধর্মসমূহের মধ্যে। পর্যায়বৃত্তিক ধর্মসমূহ, পিরিয়ডিক প্রপার্টিস, ইংরেজিতে বলা হয় পিরিয়ডিক প্রপার্টিজ। পর্যাবৃত্ত ধর্ম, ডেফিনিশন লিখবা সবাই, সংজ্ঞা লিখো। সংকর ধাতু, সংকর ধাতু কি এই চ্যাপ্টারে আছে? সংকর ধাতু 9 থেকে পড়ে আসছো, এখন আবার সংকর ধাতু কেন পড়াবো? দেখো, পিরিয়ডিক প্রপার্টিজ, মৌলসমূহের যেসব ধর্ম, দেখো মৌলসমূহের যেসব ধর্ম একটি পর্যায় শেষে নতুন ভাবে আবর্তিত হয় বা ফিরে আসে, তাদেরকে পর্যাবৃত্ত, শব্দটা খেয়াল করো, পর্যাবৃত্ত। হ্যাঁ, আবৃত্ত মানে যেটা ফিরে আসে বারবার। আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশ পড়ছি না, পৌনপুনিক, তাহলে 0.3 পৌনপুনিক মানে 3 এটা চলতেই থাকবে। তো এইটাকে বলা হয় আবৃত্ত, মানে ফিরে আসা, বুঝছো? তো একটা পর্যায় পর পরে আবৃত্ত হবে, একটা পর্যায় শেষ হবে, নতুন পর্যায় শুরু হবে, বৈশিষ্ট্যটাও আবার নতুন করে শুরু হবে। ভাই এটাকেই বলা হয় পর্যাবৃত্ত ধর্ম। তাদেরকে পর্যাবৃত্ত ধর্ম বলে। ঠিক আছে, তো মৌলসমূহের যেসব ধর্ম একটি পর্যায় শেষে নতুন ভাবে ফিরে আসে বা আবৃত্ত হয়, তাদেরকে পর্যাবৃত্ত ধর্ম বলে। তো কি কি পর্যাবৃত্ত ধর্ম আছে একটু লিখে নাও, বাম পাশে দেখো লেখা আছে, প্রায় 10 থেকে 11টার মতো পর্যাবৃত্ত ধর্ম আছে। লিখে নাও। হ্যাঁ, ঝিমি ভাইয়া কোন ধর্মের? ঝিমি ভাইয়া ইসলাম ধর্মের। লিখো, লেখা শেষ হলে ডান লিখো, তারপর আমি একটু ছবি এঁকে বুঝাবো। ও হ্যাঁ, ওইখানে ভুল আছে, বৃত্তিক, পর্যায়বৃত্তিক, এই ঠিকই তো আছে, পর্যাবৃত্ত বা পর্যায়বৃত্ত যাই বলো একই। একটা পর্যায় শেষে যে সমস্ত ধর্ম আবারও আবৃত্ত হয় তাদেরকে আমরা পর্যাবৃত্ত ধর্ম বলি। সিয়াম নামে একটা দাদু বলবো নাকি বুড়া বলবো, সেই ছেলেটা বারবার বলছে যে স্যার মানুষ চিনবো কিভাবে, মানুষ এইভাবে মন ভেঙে দেয়, আমার মনটা এমন ভাবে ভেঙে দিল। চোখে অনেক রঙিন চশমা আছে না, এই জন্য এরকম মনে হয়। ভাইয়া রে, রঙিন চশমা খুলে ফেলো কিছু সময়ের জন্য, 2টা বছরের জন্য, ইউনিভার্সিটিতে যাও না, তারপরে মানুষ চিনবা, বুঝছো? তারপরে মানুষ চিনবা, কারণ মানুষ চেনার জন্য বয়স লাগে, মানুষ চেনার জন্য এক্সপিরিয়েন্স লাগে। ঠিক আছে, তো এখন যদি এই মানুষ চিনতে যাও, কখন যে তোমার পড়াশোনার সময় সব শেষ হয়ে যাবে, তুমি নিজেকেই যে কখন হারায় ফেলবা তা তুমি টেরও পাবা না। 2 বছর পরে যখন অ্যাডমিশন কাছে চলে আসবে, তখন মনে হবে হ্যাঁ হ্যাঁ, এত মানুষ চিনতে গেছিলাম, আজকে আমি নিজেকেই হারায় ফেলছি।
আজকে আমি নিজেকেই চিনি না আমি কি করলাম গত 2 বছর। সো ওই আফসোস যদি করতে না চাও কিছুদিন ধৈর্য ধরো ভাইয়া, কয়েকটা দিন মাত্র। দেখতে দেখতে সময় শেষ হয়ে যায়। দেখতে দেখতে জীবন থেকে 27টা বছর পার হয়ে গেছে। ভাবা যায় 27 বছর। আমি খালি চিন্তা করি মানে কবে চলে গেল এতগুলো সময়। তো তোমাদেরকেও বলি ভাইয়া 2টা বছর খুব বেশি কিছু না, বাট এই 2টা বছর তোমার সামনের অনেকগুলা বছরকে প্রভাবিত করবে। বুঝছো? লেখা শেষ? তাহলে এক এক করে বলি। দেখো, ধাতু অধাতুব ধর্ম। তো আমরা জানি বাম দিকে যারা আছে তারা হয় ধাতু, আর ভাইয়া ডান দিকে যারা আছে তারা হয় অধাতু। বাম দিকে নিচে যারা আছে তারা বেশি ধাতু, ডান দিকে উপরে যারা আছে তারা বেশি অধাতু। বুঝছো? তারপরে বিজারক ধর্ম, জারক ধর্ম। ধাতুর হয় বিজারক ধর্ম আর অধাতুর হয় জারক ধর্ম, এমনি মনে রাখবা। এরপরে ধাতুগুলা হয় ক্ষারধর্মী, অধাতুগুলা হয় অম্লধর্মী। তো এই তিনটার মধ্যে কিন্তু সুন্দর সিরিয়াল আছে, বুঝছো? ধাতুগুলা হয় বিচারক, ধাতুগুলা হয় ক্ষার, অধাতুগুলা হয় জারক, অধাতুগুলা হয় অম্ল, এমনি মনে রাখবা। ঠিক আছে ভাই? আপনি এখন কি নিয়ে পড়াশোনা করছেন? আমি এখন পড়াশোনা করছি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি নিয়ে, মাস্টার্স চলছে আমার। ঠিক আছে, সেই সাথে আমি মেডিসিন নিয়ে আমার প্রতিদিনই পড়তে হয়। আজকে যেন আমি কি নিয়ে পড়তেছিলাম? আজকে পড়তেছিলাম হচ্ছে নর্মাল স্যালাইন সলিউশন নিয়ে। বাচ্চাদের কেন নিউমোনিয়া হয় এটা নিয়ে আজকে আমার পড়াশোনা ছিল। সারাদিন পড়ছি, সারাদিন। অফিসে আমার কাজই হচ্ছে পড়াশোনা করা, বুঝছো? মার্কেটিং ডিপার্টমেন্টের কাজই হচ্ছে পড়াশোনা করা। তুমি বেশি বেশি পড়বা, পড়াশোনা করে করে ডাক্তারদের কাছে লিটারেচার বানায় বানায় পাঠাবা, ঔষধ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ব্যাখ্যা করবা। বুঝছো? বাচ্চাদের কেন নিউমোনিয়া হয়, তো এটা পড়াশোনা করতে যে অনেক তোমার মানে সারপ্রাইজিং কিছু তথ্য পাইছি, বুঝছো? তো এগুলো আমি সময় সময় তোমাদের সাথে আলোচনা করবো না। কিছু ব্যাকটেরিয়ার কারণে হয়। এই ব্যাকটেরিয়াটা কিভাবে আমাদের লাংস পর্যন্ত পৌঁছে যায় এটাই আজকে পড়াশোনা করছি। আজকে না, আর অনেকদিন ধরেই পড়তেছি, বাট আজকে সারাদিন এটা নিয়ে পড়ছি, মানে স্টাডি করছি। ওকে, পারমাণবিক ব্যাসার্ধ। আমরা জানি বাম থেকে ডানের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে ছোট হয়, তাই না ভাইয়া? ছোট হয়। আবার যখন আমি নতুন পর্যায়ে আসব, দেখা যাবে যে ওই পর্যায়টা আবার আবার দেখা যাবে যে আকার বড় হয়ে গেছে। দ্যাট মিনস যখন একটা পর্যায় শেষ করে নতুন পর্যায়ে আসি, আবারও আগের বৈশিষ্ট্য ফিরে আসে, অর্থাৎ বড় থেকে ছোট, বড় থেকে ছোট, বড় থেকে ছোট, এরকম। যোজনী এবং জারণ সংখ্যা। হ্যাঁ, যোজনীটা দেখা যায় কি একবার বাড়ে আবার কমে, বাড়ে কমে, এরকম একটা বৈশিষ্ট্য দেখা যায়। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কোনো পর্যাবৃত্ত ধর্ম নাই। দেখা যায় এটা এক এক সময় এক এক রকম বৈশিষ্ট্য দেখায়। সো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটা নিয়ে আমাদের এত বেশি চিন্তার কিছু নাই, কয়েকটা জিনিস মুখস্থ করলে চলে। যেমন আয়রনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, ম্যাঙ্গানিজের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, বুঝছো? কম। তারপর আয়নীকরণ শক্তি, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, উপর থেকে নিচে গেলে আবার কমে। ইলেকট্রন আসক্তি, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। তড়িৎ ঋণাত্মকতা, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। সো এই তিনটাই অনেক সহজ, কিন্তু আমরা পুরো একটা ক্লাসে এই তিনটা আলোচনা করব নেক্সট ক্লাসে। বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে কমে যায়, বুঝছো? এই তিনটাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে একটা তোমার প্যাটার্ন আছে। বাম থেকে ডানে গেলে এক ধরনের প্যাটার্ন ফলো করে, উপর থেকে নিচে গেলে আরেক ধরনের প্যাটার্ন ফলো করে। তো এই ধরনের বৈশিষ্ট্যকে আমরা বলি পর্যাবৃত্ত ধর্ম। একটা সময় পর পরে পর্যাবৃত্ত হয়, অনেকটা পর্যাবৃত্ত গতির মতো। তোমরা মনে হয় ফিজিক্সে পর্যাবৃত্ত গতি নিয়ে তোমরা পড়ছো, তাই না? যে ধরো ব্যাপারটা এমন হইলো, এখান থেকে তুমি যাত্রা শুরু করছো, একবার যখন ঘুরে আসবা ঠিক আগের জায়গাতেই ফিরে আসবা না? আগের জায়গাতেই ফিরে আসবা। এটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। এখন তুমি একটা কাজ করো, এটাকে ধরো, এটাকে ধরে দুই দিকে টান দাও, টান দিয়ে এটাকে সমান বানায় ফেলো। এই যে সমান বানায় ফেলো। সমান বানাইলে দেখো এই বাম দিকেও ছিল এই গোলাপি রংটা, ডান দিকে ওই গোলাপি রংটা, মানে সেম জিনিস, বুঝছো?
তুমি যখনই এই একটা শেষ করে নতুন জায়গায় আসবা বা নতুন একটা পর্যায়ের কাছে আসবা, সেম বৈশিষ্ট্য পাবা, সেম বৈশিষ্ট্য পাবা, বুঝছো? এবং এই সেম বৈশিষ্ট্য কাদের মধ্যে দেখা যায়? এই যে একটা গ্রুপের মধ্যে। অর্থাৎ সেম জায়গাতে যখন আমি চলে আসি, সেম গ্রুপের মধ্যে চলে আসি, তখন সেম বৈশিষ্ট্য পাওয়া যায়। এই জন্যই বলা হয়েছে যে সমধর্মী মৌলগুলা একটা গ্রুপের মধ্যে পাওয়া যায়। একটা উল্লম্ব গ্রুপের মধ্যে ভাইয়া এই সমধর্মী মৌলগুলাকে পাওয়া যায়। এবং এই যে একটা দীর্ঘ পর্যায় সারণীর চিন্তা করছে সবার প্রথম, উনি ছিলেন একজন ফরাসি সায়েন্টিস্ট, তার নাম যেন কি, নামটা মনে আসতেছে না, বাট উনি একটা সূত্র দিছিলেন, সূত্রটার নাম হচ্ছে ক্যালোরিক স্ক্রু। তোমাদের আজকে একটা কাজ দিলাম আমি, এটা তোমাদের বইয়ে নাই, তোমরা ক্যালোরিক স্ক্রু নিয়মটা ইন্টারনেটে সার্চ করবা, বুঝছো? ক্যালোরিক স্ক্রু নিয়মটা ইন্টারনেটে সার্চ করে এটা নিয়ে একটু স্টাডি করবা, বুঝছো? এই যে একটা নির্দিষ্ট পর্যায় শেষে নতুন বৈশিষ্ট্য আবার ফিরে আসে, এই আইডিয়াটা সবার প্রথম এই নিয়ম থেকেই জানা যায়, বুঝছো? এই যে টেলরিক স্ক্রু নিয়ম, এই টেলরিক স্ক্রু নিয়ম থেকে এটা পাওয়া যায়। তোমরা নিজের একটু স্টাডি করবা, তাহলে হবে না। ডোবেরাইনার, ল্যাভয়েসিয়ে, নিউল্যান্ড, কেউ না, অন্য একটা নাম, ফরাসি একজন তোমার জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ এই নিয়মটা আবিষ্কার করছিলেন। ঠিক আছে ভাই, আপনি কাকে ভোট দিবেন? এনসিপি জোটকে আমি ভোট দিব, আমাদের ভাই ব্রাদার যারা আছে। ওকে, গেল। তার মানে আমরা বুঝলাম এখানে টোটাল 9টা আছে, ধাতু, অধাতু, জারক, বিজারক, অম্ল, ক্ষার। তো ধাতুগুলা হয় জারক প্লাস এরাই হয় ক্ষার, মনে রাখবা এইভাবে। অধাতুগুলা হয় জারক, তারা হয় অম্ল, এভাবে মনে রাখবা। চলো শুরু করি, আলোচনা শুরু করি। তার 1 নাম্বার হলো ধাতু অধাতু, লিখো 1 নাম্বার বৈশিষ্ট্য। আজকে আমরা আস্তে ধীরে আগাবো। 1 নাম্বার বৈশিষ্ট্য হইল ধাতব বৈশিষ্ট্য এবং অধাতব বৈশিষ্ট্য। অধাতব বৈশিষ্ট্য। তো প্রশ্ন হইতে পারে যে ভাইয়া ধাতব বৈশিষ্ট্য মানে কি? ধাতব বৈশিষ্ট্যের মানে হইল ইলেকট্রন দান করার বৈশিষ্ট্য। যে মৌল যত সহজে ইলেকট্রন দান করতে পারে সেই মৌলের ধাতব বৈশিষ্ট্য তত বেশি। ভাইয়া রে, যে মৌলের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বেশি, ইলেকট্রন গ্রহণ করার বৈশিষ্ট্য যত বেশি, তাকে অধাতব বৈশিষ্ট্য বলে। বুঝছো? ধাতু সমূহের কাজই হচ্ছে ভাই ইলেকট্রন দান করা, আর অধাতু হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। হ্যাঁ, আলেকজান্ডার এমিল ব্যাগুয়ের দে শানকার্টিস, মুহাত্রা মুহিম, মুতাহরা মুহাইম, তুমি এটা বের করছো, হ্যাঁ ঠিক আছে। ফরাসি বিজ্ঞানী তোমার শানকার্টিস, উনি এই কাজটা করছিলেন। হ্যাঁ, বা উচ্চারণ অনেকে করতোয়া বলে। যাই হোক, সো ধাতব বৈশিষ্ট্য কি ভাই? ইলেকট্রন দান করার বৈশিষ্ট্য, বুঝছো? এখন ইলেকট্রন দান করতে গেলে দেখা যায় কি, যেখানে অনেকগুলো মুক্ত ইলেকট্রন পাওয়া যায়, সো এরা তোমার তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে। তাপ এবং বিদ্যুৎ পরিবাহী, দেখা যায় এরা তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে, এরা দেখতে চকচক করে, বুঝছো? এরা চকচকে বৈশিষ্ট্য সম্পন্ন, চকচক করে, চকচকে বৈশিষ্ট্য। এরা নমনীয় হয়, নমনীয়, এদেরকে পিটিয়ে নানান ধরনের শেপ দেওয়া যায়। যেমন দেখো গোল্ডের নানান ধরনের শেপ দিয়ে নানান গহনা বানানো হয়। তো এগুলো হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য।
মেইন জিনিসটাই হচ্ছে ইলেকট্রন দান করার যে ক্ষমতা, ইহাই হচ্ছে ধাতব বৈশিষ্ট্য। বুঝছো? আমি আর অধাতব বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো না, এটা ঠিক বিপরীত, যে ওরা তাপ বিদ্যুৎ পরিবহন করে না, এরা চকচক করে না, এরা নমনীয় না, এরা ভেঙে যায় অধাতুগুলা। সো ইলেকট্রন দান করার যে বৈশিষ্ট্য, ইহাকে আমরা বলি তোমার বিজারক বৈশিষ্ট্য বা বিজারক ক্ষমতা। কারণ ভাই বিজারক গুলাই ইলেকট্রন দান করে, তাই না? সো এরা হচ্ছে বিজারক। বুঝছো? এরা বিজারক। এরা কি করে? নিজেরা ইলেকট্রন দান করে আর অন্যকে ইলেকট্রন গ্রহণ করায়, অন্যকে বিজারিত করে, আর নিজের মধ্যে জারণ বিক্রিয়া হয়। নিজের মধ্যে হয় জারণ বিক্রিয়া আর অন্যকে বিজারিত করে, অন্যজন ইলেকট্রন গ্রহণ করে। এটাকে আমরা বলি বিজারণ ক্ষমতা বা বিজারিত করার ক্ষমতা। ঠিক আছে? ইংরেজিতে যাকে বলে রিডিউসিং পাওয়ার। ধাতুগুলার রিডিউসিং পাওয়ার বেশি, অর্থাৎ অন্যকে রিডিউস করে দেওয়ার পাওয়ার তার অনেক বেশি। সে অন্যকে ইলেকট্রন খাওয়াই দিয়ে তাকে রিডিউস করে। বোঝা গেল? যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের কঠিন লাগতে পারে জিনিসটা। সোডিয়াম, সে কি করলো? সে ইলেকট্রন দান করলো। অ্যাকচুয়ালি দান করে সে কি হইলো আসলে? সে প্লাস হয়ে গেল, তাই না? প্লাস হইল। আর এই ইলেকট্রনটাকে সে আসলে, সরি, ক্লোরিনটাকে সে ইলেকট্রনটা দিল। এখন ক্লোরিনের জারণ মান আগে ছিল 0, এখন হয়ে গেছে -1। অর্থাৎ দেখো, সে ক্লোরিনের জারণ মানকে কমাই দিছে। হ্যাঁ, কমায় দেওয়া মানেই হচ্ছে রিডিউস হওয়া। এই ক্লোরিনটা হয়ে গেছে রিডিউসড। তাহলে রিডিউস করছে কে? রিডিউস করছে হলো এই সোডিয়াম। তাই সোডিয়ামকে বলা হয় রিডিউসিং এজেন্ট, বা বাংলায় বলা হয় বিজারক বা রিডিউসার। সে কি করলো? রিডিউস করলো কাকে? ক্লোরিনকে। ঘটনা বুঝছো? সোডিয়াম ক্লোরিনকে রিডিউস করলো। রিডিউস করলো মানেই হচ্ছে বিজারিত করলো। বিজারিত, বিজারিত করলো। তাহলে যে বিজারিত করে সেই বিজারক। এই জন্য ধাতুগুলা হচ্ছে বিজারক। কথা বোঝা গেল? আমি আরেকবার বোঝাই যদি না বুঝো। দেখো ভাইয়া, ধাতুগুলা ইলেকট্রন দান করে, অধাতুকে ইলেকট্রন গেলায়, ইলেকট্রন খাওয়ায়। ইলেকট্রন খেলেই সে রিডিউস হয়ে যায়, বিজারিত হয়ে যায়, তাই না? সো অধাতুগুলা নিজেরা হয় রিডিউসড। তাহলে রিডিউস করে কে? ধাতুগুলা। এই ধাতুগুলাকে আমরা বলি রিডিউসিং এজেন্ট বা রিডিউসার। ঠিক আছে? সো ধাতুর যে ক্ষমতা, রিডিউস করার যে ক্ষমতা, এটাকে বলা হয় রিডিউসিং পাওয়ার। তো ধাতুগুলার বিজারণ ক্ষমতা অনেক বেশি, আর অধাতুগুলার জারণ ক্ষমতা বেশি। উল্টা। বুঝা গেল? তাহলে আমি যদি অধাতুগুলার ক্ষেত্রে তোমাকে বলি, দেখো ব্যাপারটা আমি ঘোরায়ও বলতে পারি। ক্লোরিন ইলেকট্রন চায়, ক্লোরিনের ইলেকট্রন লাগবে। ক্লোরিন বলতেছে ভাই, কার ইলেকট্রন আছে, কার কাছে ইলেকট্রন আছে যার কাছ থেকে আমি একটা ইলেকট্রন নিতে পারি, সে নিবে। তখন সে সোডিয়ামকে বাধ্য করবে, এই সোডিয়াম মিয়া তুমি ইলেকট্রন ছাড়ো, ইলেকট্রন তুমি ছাড়ো। কথা বুঝছো? এই সোডিয়ামের কি হইলো? জারণ হইলো। সে নিজে জারিত হয়ে গেছে। দেখো, আগে তার জারণ মান ছিল 0, এখন হয়ে গেছে +1। তার জারণ মান বেড়ে গেছে, সে নিজে হয়েছে জারিত। সোডিয়াম জারিত হয়েছে। সো এই জারিত করার জন্য একজন জারকের প্রয়োজন ছিল। এই সেই জারক। জারক জারিত করে। জারক কি করে? জারিত করে। হ্যাঁ, কাকে জারিত করে? কাকে? অ্যান্সার হবে ধাতুকে। জারক ধাতুকে জারিত করে। এই যে দেখো, ধাতু জারিত হইল। ঠিক আছে? তার মানে এই অধাতুগুলা হচ্ছে নিজেরা জারক, সে অন্যকে জারিত করে তার নিজের মধ্যে। দেখো এখানে জারণ বিক্রিয়া হয়েছিল, তাই না? এখানে কি জারণ, এখানে জারণ বিক্রিয়া হয়েছে না? তাকে জারণ করতে সহায়তা করছে।
এই জন্যই বলা হয় এদের জারণ ক্ষমতা আছে, অর্থাৎ অন্যকে জারিত করার ক্ষমতা আছে তার। সো জারকের হয় জারণ ক্ষমতা, আর বিজারকের হয় বিজারণ ক্ষমতা, রিডিউসিং পাওয়ার। লিখে নাও, সুন্দর করে লিখে নাও। ডিওড্রিমার, এটা যদি তুমি কন্টিনিউয়াসলি করতে থাকো সেই ক্ষেত্রে এটা খারাপ, কারণ শরীরে প্রোটিনের ঘাটতি হইতে পারে। তখন দেখবা যে শরীর নষ্ট হয়ে গেছে, তো শরীর চিকন হয়ে গেছে, চুল পড়া শুরু হয়েছে, চোখে কম দেখা শুরু করছো, ঠিক আছে? তো এটা খুব বেশি করা যাবে না। ওকে, ডান, সবাই ক্লিয়ার, পুরো ধুরা। পূজা রানী বললো যে ভাই আপনি এসএসসি তে এইচএসসি তে কত সময় পড়তেন? আমি এসএসসি পর্যন্ত খুব বেশি পড়ি নাই ভাই, এইচএসসি তে উঠে পাগলের মতো পড়ালেখা করছে, কারণ আমার মনে হয়েছে এইচএসসি সময় কম, বুঝছো? আমি সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে কলেজে যাইতাম, 12:30 পর্যন্ত কলেজ ছিল। কলেজে থাকা মানে তো পড়াশোনা করাই, তাই না? কলেজে তো পড়তেই হবে। তারপরে 2:30 থেকে ছিল আবার কোচিং, কোচিং এ যেতাম। তো 2:30 থেকে মোটামুটি 5:30 পর্যন্ত আমি কোচিং এ থাকতাম। এর মধ্যেই ধরো বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা, আড্ডা, একসাথে আসা যাওয়া, 5:30 পর্যন্ত। 2:30 থেকে 1.5 ঘন্টা করে 2টা ক্লাস হইতো। তারপরে 5:30টার সময় যদি তোমার গ্রীষ্মকাল থাকতো, 7টায় সন্ধ্যা হয়, তো আমি একটু মাঠে যেতাম, একটু তোমার খেলাধুলা করতাম বা একটু ঘোরাঘুরি করতাম, সন্ধ্যায় এসে আবার পড়তে বসতাম। আচ্ছা, আমি ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়তাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। তো সন্ধ্যায় 7টা থেকে মোটামুটি 11টা পর্যন্ত পড়তাম। তার মানে তুমি চিন্তা করে দেখো, আমার ঘুমের টাইম ছাড়া সারাক্ষণ তো পড়াই থাকতো, এই সারাক্ষণ পড়াশোনা, এই কলেজে পড়াশোনা, তারপর হচ্ছে তোমার এই কোচিং এ পড়াশোনা, ঠিক আছে? ওকে, সো এখান থেকে কেমনে প্রশ্ন আসে? প্রশ্ন আসে যে নিচের কোনটির জারণ ক্ষমতা বেশি, নিচের কোনটির বিজারণ ক্ষমতা বেশি। তা আমি যদি তোমাদেরকে বলি যে নিচের কোন পদার্থটির জারণ ক্ষমতা বেশি, জারণ ক্ষমতা বেশি কার? এই চ্যাপ্টারের প্রশ্ন পুরোটা এসে কম্পেয়ার করে করে, একটার সাথে একটার কম্পারিজন। তোমরা বলবা জারণ ক্ষমতা বেশি কার? লিথিয়াম, তারপরে ধরো যে বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন। এই 4টা মৌলের মধ্যে কার জারণ ক্ষমতা সব থেকে বেশি? বলো, এই 4টা মৌলের মধ্যে কার জারণ ক্ষমতা সব থেকে বেশি? চিন্তা করো, চিন্তা করে অ্যান্সার বের করো। জারণ ক্ষমতা বেশি কার? আমরা জানি জারণ ক্ষমতা হয় জারকের, জারকের জারণ ক্ষমতা। জারকের হয় জারণ ক্ষমতা, তাহলে সে অন্যকে জারিত করবে, অন্যের কাছ থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসবে। সো যার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বেশি, ইলেকট্রন গ্রহণের ক্ষমতা যত বেশি, তার জারণ ক্ষমতা বেশি। তাহলে সেই হিসেবে যারা নাইট্রোজেন বলছো, আমি আর নামগুলা পড়লাম না, তোমাদেরকে কনগ্রাচুলেশন, তোমরা বুঝতে পারছো। সো অধাতুগুলার জারণ ক্ষমতা বেশি, তাদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি, ঠিক আছে? তাইলে আমি যদি বলে দেই নাইট্রোজেনের সব থেকে বেশি, তারপরে বোরন, বেরিলিয়াম, তারপরে লিথিয়াম। এই, হ্যাঁ রাকিব ঠিক বলেছো, সামিউল ঠিক বলেছো। হুম, ওকে, বুঝা গেল কেমন প্রশ্ন আসবে। ধাতব ধর্ম, যদি আমি বলতাম কার অধাতব ধর্ম সব থেকে বেশি, হ্যাঁ সবার ডানে যে আছে তার অধাতব ধর্ম সব থেকে বেশি, তাই না? এমনি। হুম, সো এটা হচ্ছে অধাতুর ক্ষমতা, অধাতুর ক্ষমতা, অধাতুর ক্ষমতা হচ্ছে জারণ ক্ষমতা। ওকে, তারপর হচ্ছে অম্ল ক্ষার বৈশিষ্ট্য।
2 নাম্বার, আচ্ছা অলরেডি কিন্তু আমরা জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা আলোচনা করে ফেলছি। সো এবার আমরা আলোচনা করব হচ্ছে ধাতুর অম্ল আর ক্ষার ধর্ম নিয়ে, মৌলসমূহের। অম্ল ক্ষার ধর্ম মনে রাখবা, অধাতুগুলা অম্লধর্মী হয়, যারা ডানে উপরে আছে তারা অধাতু, আর যারা বামে নিচে আছে তারা হলো ধাতু। আর ধাতুগুলার হয় ক্ষার ধর্ম, ধাতুগুলা ক্ষারধর্মী হয় আর অধাতুগুলা অম্লধর্মী হয়। ঠিক আছে রাকিব, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস, না ব্রেক লাগবে না, আমরা আস্তে আস্তে পড়াচ্ছি আজকে তো কোনো তাড়া নাই। এমনিতে আমার গলা ব্যথা করতেছে, এর মধ্যে আমি চাচ্ছি আস্তে আস্তে করে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। ঠিক আছে, টপিকগুলো খুব মজার, এই চ্যাপ্টার অনেক বড়, বিস্তৃত একটা চ্যাপ্টার, তো আমরা ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি পুরো সবগুলো টপিককে। দেখো, অম্ল মানে লবণ না ভাইয়া, অম্ল মানে অ্যাসিড, অ্যাসিড অ্যাসিড। আর ক্ষার মানে হচ্ছে বেজ। তো ধাতুগুলা বেসিক হয়, ক্ষারধর্মী হয়, আর অধাতুগুলা অম্লধর্মী হয়। যেমন বিক্রিয়া দেখো, আমি সোডিয়ামকে বিক্রিয়া করলাম পানির সাথে, তো সোডিয়াম কি করবে, সেই হাইড্রোজেনকে, আমরা জানি হাইড্রোজেন প্লাস আর অক্সিজেন হলো মাইনাস, তাই না? তো এই প্লাসকে সে ইলেকট্রন দিবে, আমরা জানি ধাতুগুলা ইলেকট্রন দান করে। সো ইলেকট্রন কাকে দান করবে, কাকে? যার ইলেকট্রন লাগবে তাকেই তো। অক্সিজেনের ভাইয়া অলরেডি ইলেকট্রন আছে, অক্সিজেন একদম অষ্টকপূর্ণ হয়ে বসে আছে, তাই না? মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। বাট হাইড্রোজেন দেখো এইচ প্লাস হয়ে আছে, এইচ প্লাস, তার ইলেকট্রন নাই, তাকেই ইলেকট্রন গুলা দিবে, দিয়ে বলবে যে হাইড্রোজেন বাবাজি তুমি আলাদা হয়ে যাও, হাইড্রোজেন গ্যাস হয়ে আলাদা হয়ে যাবে। আর বাকি থাকবে কি, এইচ প্লাস চলে গেলে এই যে OH মাইনাস থাকে, আর এখানে সোডিয়াম হয়ে যায় সোডিয়াম প্লাস। এইভাবেই ধাতুগুলা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার দ্রবণ তৈরি করে। ক্ষার দ্রবণ তৈরি করে, ঠিক আছে? এবং যে ধাতুর ধাতব ধর্ম যত বেশি, অর্থাৎ উপর থেকে নিচে গেলে ইলেকট্রন দান করার প্রবণতা বাড়তে থাকে। তো যে যত সহজে ইলেকট্রন দান করতে পারবে, যে যত শক্তি দিয়ে ইলেকট্রন দান করতে পারবে, তার এই ক্ষার দ্রবণ তৈরি করার ক্যাপাসিটিও তত বেশি হবে। বুঝছো? দ্যাটস দ্য পয়েন্ট। যে যত সহজে ইলেকট্রন দান করতে পারবে, সে তত সহজে হাইড্রোজেন গ্যাস তৈরি করে বের করে দিতে পারবে, আর সে তত বেশি বেশি ক্ষার তৈরি করতে পারবে। এখন বুঝতেছো না? হ্যাঁ, বুঝবা, আস্তে আস্তে সবই বুঝবা। আহাদ হোসেন, আচ্ছা আজকে আমি পড়ার বাইরের টপিক অনেক কথা বলতেছি ভাই, আমার 1 বছরের রিলেশন কালকে ব্রেকআপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি বয়স হয়ে গেলে তখন না এগুলো আর খারাপ লাগে না, বুঝছো? আমার যেটা মনে হয়, ছোটবেলায় আমিও প্রেম করছি, অনেক করছি, খুব খারাপ লাগতো, খুব, স্পেশালি ক্লাস 9-এ বা 10-এ যখন এরকম কিছু হইতো, আর ভাই কষ্টে শেষ। But এখন এগুলো করতে ইচ্ছা করে না। ঠিক আছে, তোমাদের যখন বয়স হবে আমি বলি, তখন তুমি জীবনের পারপাস বুঝতে পারবা। ঠিক আছে, তখন তোমার কি করণীয় তুমি সেটা বুঝবা। তো একটু একটু বয়সটা যাক না ভাই, এখনই কেন? এখন তো বয়স হয় না, বয়স আরো 8-10 বছর আছে, তো অপেক্ষা, এত তাড়াহুড়ার কিছু নাই এগুলাতে। হ্যাঁ শাহাদাত, কেন আমি এরকম হবো না? কেন, আমি কি মানুষ না? এই আমার মধ্যে কি দুঃখ আবেগ অনুভূতি নাই? আমার মধ্যেও ছিল, এখনো আছে। ওকে, সো দেখো, উপর থেকে নিচের দিকে গেলে ক্ষারধর্মিতা বাড়বে, মনে রাখবা। উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্মের পাশাপাশি ক্ষারধর্মিতাও বাড়তে থাকে। ক্ষারধর্মিতা বাড়ে। আর বাম থেকে ডানে গেলে অম্লধর্মিতা বাড়ে, কারণ তারা ইলেকট্রন গ্রহণ করে। অম্লধর্মিতা বাড়ে, মনে রাখবা। সো উপর থেকে নিচে গেলে ক্ষারধর্মিতা বাড়বে, আবার নিচ থেকে উপরে গেলে আবার অম্লধর্মিতা বাড়বে।
বাম থেকে ডানে গেলে অম্লধর্মিতা বাড়ে, আর ডান থেকে বামে আসলে ক্ষারধর্মিতা বাড়ে, অম্লধর্মিতা কমে। বিষয়টা হচ্ছে এটাই। এবার আমি একটা অম্ল দিয়ে দেখাবো, সরি একটা অধাতু দিয়ে দেখাবো সে কিভাবে অ্যাসিড তৈরি করতে পারে। ঠিক আছে, লেখা শেষ হলে ডান লিখো। সেইখানেই লিখি, জায়গা আছে তো। তো তুমি ক্লোরিন গ্যাসকে পানির সাথে মিশ্রিত করো। ক্লোরিন গ্যাসকে তুমি পানির সাথে মিশ্রিত করো। আমরা জানি এই ক্লোরিন সে ইলেকট্রন গ্রহণ করতে চায় বেশি, তাই না? অধাতু কি করতে চায়? ইলেকট্রন গ্রহণ করতে চায়, আর ধাতু ইলেকট্রন দান করতে চায়। তো অধাতু যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করবে। মনোযোগ, এখন ইলেকট্রন কার কাছে আছে? আমরা জানি এইচ প্লাস এর কাছে কোনো ইলেকট্রন নাই, আছে হইল OH মাইনাস এর কাছে। কথা বুঝছো কিনা? অধাতুগুলা ইলেকট্রন গ্রহণ করতে চায়, সো যার কাছে ইলেকট্রন আছে সে তার কাছেই যাবে। OH মাইনাস এর কাছে ইলেকট্রন আছে, সো এই ক্লোরিনটা যাবে OH মাইনাস এর কাছে, একটা ক্লোরিন, তো তৈরি হবে HOCl। দেখো ক্লোরিন দুইটা আছে, ক্লোরিন আছে দুইটা, ক্লোরিন আছে দুইটা। তো একটা ক্লোরিন যাবে H প্লাস এর কাছে, অপর আরেকটা ক্লোরিন যাবে OH মাইনাস এর কাছে। সো এখান থেকে HOCl এবং HCl তৈরি করে। এই দেখো দুইটাই অ্যাসিড, একটা নাম হাইপোক্লোরাস অ্যাসিড আর একটা নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, আজকে দেখি একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিব। সো অম্লধর্মিতা বোঝা গেল? অম্লধর্মিতা বোঝা গেল কিনা? হ্যাঁ, মারিয়ামুন তুমি বাসায় পড়ার সুযোগ পাও, এটা বেটার। কলেজে নিজের পড়তে হবে, কলেজে নিজের পড়াটা অনেক জরুরি। সো আজকে আমি জাস্ট পরমাণুর আকারটা পড়াবো, তারপরে আর কিছু পড়াবো না, আকারের পরে আরেকটা জিনিস পড়াবো। এটা তো পড়ায় ফেলছি, যোজ্যতা নিয়ে কিছু বলবো না। হ্যাঁ, আজকে আমরা যোজ্যতা পর্যন্ত পড়াবো। তাইলে এখন লিখো পরমাণুর আকার। তো পরমাণুর আকার মানে কি? পরমাণুর আকার মানে হচ্ছে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের মধ্যবর্তী যে দূরত্ব, এই ব্যাসার্ধটাকে আমরা বলি আকার। নিউক্লিয়াস থেকে যোজ্যতা স্তরের মধ্যবর্তী যে দূরত্ব, নিউক্লিয়াস থেকে যোজ্যতা স্তরের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পরমাণুর আকার। পরমাণুর আকার দেখা যায় নিউক্লিয়াসের চার্জ বাড়ার সাথে সাথে এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের আকর্ষণ বাড়তে থাকে। আকর্ষণ বেড়ে গেলে তারা কাছাকাছি চলে আসবে, তাই না? প্লাস চার্জ মাইনাস চার্জকে আকর্ষণ করবে, সো আকর্ষণ বল যত বেশি হবে তারা তত কাছাকাছি চলে আসবে। তো আমরা দেখতে পাই এই আকার নিউক্লিয়াসের চার্জের বা পারমাণবিক সংখ্যার ব্যস্তানুপাতিক। এবং মনে রাখতে হবে যদি তোমার যোজ্যতা স্তর ফিক্সড থাকে, যদি যোজ্যতা স্তর ফিক্সড থাকে তাহলে আমরা বলতে পারি যে আকার পারমাণবিক সংখ্যার ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আবার দেখা গেছে যোজ্যতা স্তর যুক্ত হওয়ার সাথে সাথে এই যে ব্যাসার্ধটা, এই আকার এই যোজ্যতা স্তর বা হচ্ছে তোমার প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যার বর্গের সমানুপাতিক। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বাড়লে আকার বাড়তে থাকে। এর কারণ দেখো আমরা একটা সূত্র শিখছিলাম যে আর সমান 0.53 ইন্টু এম স্কোয়ার বাই জেড। কার কার মনে আছে এই সূত্রটা? কার কার মনে আছে? আমি তো পড়াইছিলাম না, আমি পড়াইছিলাম না এটা? তো চিন্তা করে দেখো যে ব্যাসার্ধ বা আকার
এটা সর্ববস্তু যে কক্ষপথের সংখ্যাটা আছে সেই কক্ষপথের সংখ্যার বর্গের সমানুপাতিক। কক্ষপথ যত বাড়বে আকার অনেক বেড়ে যাবে। আবার কক্ষপথ বা যোজ্যতা স্তর যদি ধ্রুবক হয়, n এর মান যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই আকার এটা পারমাণবিক সংখ্যার ব্যস্তানুপাতিক হয়ে যাবে। তো নিউক্লিয়াসের চার্জ যত বাড়বে আকার তত ছোট হয়ে যাবে। এই জন্যই আমরা বলি বাম থেকে ডানে গেলে আকার কমে, বাম থেকে ডানে গেলে যোজ্যতা স্তর একই থাকে, এই জন্য আকার কমে যায়। আর উপর থেকে নিচে গেলে n এর মানটা বাড়ে, n এর মানটা বাড়ে, তাই ভাইয়া আকারও বাড়ে, আকারও বেড়ে যায়, তাই না? তো z এর মান বাড়ে তাই আকার কমে। এইভাবে লিখো, সুন্দর করে লিখো। বাম থেকে ডানে গেলে z এর মান বাড়তে থাকে, নিউক্লিয়াসের চার্জ বাড়তে থাকে, তাই আকার ছোট হয়ে যায়। উপর থেকে নিচে গেলে n এর মান বাড়তে থাকে, তাই আকারও বড় হতে থাকে। হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্সে পড়াইছিলাম, আজকেও পড়ছো, ভালো। হুম, হ্যাঁ ওটা অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম 10⁻⁻10 মিটার। ঠিক আছে, লেখা শেষ? শেষ হইলে এর পরের পেজে যাই। দেখো আয়নের আকার, দেখো আয়নিক আকার নিয়ে বেশ প্রবলেম তৈরি হয়। আয়নিক আকার মনে রাখবা, এই আয়নের আকার ঋণাত্মক চার্জের সমানুপাতিক আর ধনাত্মক চার্জের ব্যস্তানুপাতিক। লিখে রাখো, আয়নের আকার ঋণাত্মক চার্জের সমানুপাতিক, অর্থাৎ নেগেটিভ চার্জ বাড়লে আকার বড় হয়, পরমাণুটা বড় হয়ে যায়। কারণ ভাই নেগেটিভ চার্জ যত বেশি যুক্ত হবে তাদের মধ্যে বিকর্ষণ বল বাড়তে থাকবে, তত এরা দূরে দূরে সরে যাবে। ঠিক আছে, আর ইলেকট্রন যখন কমে যাবে তখন ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ কমে যাবে, তারা কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম। ধরো একটা পরমাণুর মধ্যে 1 2 1 2 3 4 5 6, এই 6টা ইলেকট্রন আছে, তাহলে তার আকার যতটুকু হবে, আচ্ছা জেড ধরো যে কনস্ট্যান্ট, জেড যা আছে তাই, জেড যা আছে তাই। আর যদি এর মধ্যে কি, আর যদি এমন হয় জেড এর মানটা ঠিকই আছে, দেখো জেড এর মান ঠিকই আছে কিন্তু ইলেকট্রন সংখ্যাটা বেড়ে গেল, আকার কি সেম হবে? আকার কি সেম হবে? বড় হয়ে যাবে না? কারণ দেখো এখানে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন বেশি থাকলে এখানে বিকর্ষণ বেশি, ইলেকট্রন গুলো একটু বেশি বেশি বিকর্ষণ করবে, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি, তো ইলেকট্রনের বিকর্ষণ যদি বেশি হয় এরা বড় হয়ে যাবে, এই এরা একটু বড় হয়ে যাবে, আকারটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য নেগেটিভ চার্জ যদি বেশি থাকে আকার বড় হয়ে যায়। এই জন্যই দেখা যায় ফ্লোরিনের চেয়ে ফ্লোরাইডের আকার বড়, ক্লোরিনের চেয়ে ক্লোরাইডের আকার বড়। ঠিক আছে, দেখা যায় অক্সিজেনের চেয়ে অক্সিজেন মাইনাসের আকার বড়, অক্সিজেন মাইনাসের চেয়ে 2 মাইনাসের আকার আরো বড়। ঠিক আছে, নাইট্রোজেনের চেয়ে নাইট্রোজেন মাইনাস বড়, নাইট্রোজেন মাইনাসের চেয়ে নাইট্রোজেন 2 মাইনাস আরো বড়, নাইট্রোজেন 2 মাইনাসের চেয়ে 3 মাইনাস আরো বড়। এই হচ্ছে বিষয়টা, নেগেটিভ চার্জ যত বাড়বে আকার তত ছোট হয়ে যাবে। বুঝা গেল? এগুলো মনে হয় সহজ জিনিস। সো ইলেকট্রন যত অ্যাড হবে, অ্যানায়ন যত তৈরি হবে তত আকার বড় হয়ে যাবে। এটাই আমি বুঝাইছি যে নেগেটিভ চার্জ বেশি হইলে আকার বড় হয়ে যাবে আর পজিটিভ চার্জ বেশি হইলে আকার ছোট হয়ে যাবে। ক্লিয়ার?
তো এই ঘটনাটা কেন ঘটে? যোজ্যতা স্তরে যখন নতুন করে ইলেকট্রন সংযুক্ত হয় সেখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ তৈরি হয়। বিকর্ষণ, এই বিকর্ষণের কারণে এরা বড় হয়ে যায়। ঠিক আছে, কারণ গাদাগাদি বেশি হবে, মানুষজন বেশি থাকলে কি বিকর্ষণ বেশি হবে, ঠেলাঠেলি বেশি হবে, এই ঘটনা। আবার দেখো সোডিয়াম, সোডিয়ামের আকার, কালারটা চেঞ্জ করি। দেখো ভাইয়া, 1 2 3 সোডিয়ামের এরকম আকার আছে, তাই না? এখন এই সোডিয়াম যদি একটা ইলেকট্রনকে ত্যাগ করে, এই পুরো একটা কক্ষপথ তার ভ্যানিশ হয়ে যাবে, পুরা কক্ষপথটাই ভ্যানিশ হয়ে যাবে। থাকবে কি দুইটা মাত্র কক্ষপথ, 1 2। খেয়াল করছো? তো দেখা যায় ইলেকট্রন দান করলে না ছোট হয়ে যায়। তো ব্যাপারটা এরকম যে সোডিয়ামের আকার সোডিয়াম প্লাসের চেয়ে বড়, ক্যাটায়নের আকার ছোট। সেম ভাবে ম্যাগনেসিয়ামের আকার ম্যাগনেসিয়াম প্লাসের চেয়ে বড়, আর ম্যাগনেসিয়াম প্লাসের আকার আবার ম্যাগনেসিয়াম 2 প্লাসের চেয়ে বড়। ঠিক এইভাবে আমাদেরকে কম্পেয়ার করতে হবে প্রত্যেকটা জিনিস। পজিটিভ চার্জ বাড়লে আকার কমে যাবে, নেগেটিভ চার্জ বাড়লে আকার বড় হয়ে যাবে। তো যে সমানুপাতিক সম্পর্কগুলো আমি দেখাচ্ছি, এগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তাইলে এবার এইখানে যে আয়নগুলো আছে তাদের আকার নিয়ে কথা বলো। এই দেখো, নাইট্রোজেন 3 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, ক্লোরাইড মাইনাস, নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। তোমাদেরকে বলতে হবে আকার বড় ছোট, আকারের ক্রম, আকারের ক্রমটা উল্লেখ করো, সব থেকে বড়কে আর সব থেকে ছোটকে। আপনি কি ফার্স্ট থেকে অ্যাডমিশনের পড়া পড়তেন? অ্যাকচুয়ালি না, আমি প্রথমে কনসেপ্টটা বোঝার চেষ্টা করতাম যে আসলে এটা কেন বড়, এটা কেন ছোট। এটা সব থেকে বড় কে? আজমাইন সঠিক উত্তর দিয়েছে, ইয়েস। তানজিনা সঠিক উত্তর দিয়েছে, হুম, ঠিক আছে। সো নেগেটিভ চার্জ যত বেশি হবে তার আকার তত বেশি হবে। তবে এটা একটা শর্ত হচ্ছে কি জেড এর মানটা সেম থাকতে হবে, মনে রাখতে হবে জেড এর মান সেম। দেখো জেড এর মানটা কি, সরি ইলেকট্রন সংখ্যাটা সমান, ইলেকট্রন সংখ্যা সমান এক্ষেত্রে। খেয়াল করে দেখো এরা কিন্তু প্রত্যেকে আইসো ইলেকট্রনিক, প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সমান। এটারও 10টা ইলেকট্রন, এটারও 10টা ইলেকট্রন, সবগুলোরই দেখো 10টা করে ইলেকট্রন, কিন্তু এর মধ্যে আছে 7টা মাত্র প্রোটন। এর মধ্যে কয়টা প্রোটন আছে? 7টা আছে প্রোটন, অনেক কম। 8টা প্রোটন, 9টা প্রোটন। সো নিউক্লিয়াসের চার্জ যদি বেশি হয়, নিউক্লিয়াসের চার্জ যদি বাড়ে, আমরা বলছিলাম যে আকার নিউক্লিয়াসের চার্জের ব্যস্তানুপাতিক। তো নিউক্লিয়াসের চার্জ যার যত বেশি, প্রোটন সংখ্যা যেখানে যত বেশি, তার আকার তত ছোট হবে। তো অ্যালুমিনিয়াম সব থেকে ছোট। এই আই থিঙ্ক বুঝতে পারছো। 10:30 বাজে, এখন তো ঘুম আসাটা স্বাভাবিক। 10:30 বাজে, বুঝতেছো কত রাত? অনেক রাত। হ্যাঁ, আকার নিয়ে ক্লিয়ার, তাই তো? হ্যাঁ, ছুটি দিব, আচ্ছা দিয়ে দিব, তোমরা যদি বলো আমি ছুটি দিয়ে দিব। ওকে, যোজনী, যোজনী নিয়ে বলবো। আচ্ছা, আহ, আজকে তোমরা এই চার্টটা একটু মুখস্থ করে রাখো, তাইলে আজকে ছুটি। এই চার্টটা মুখস্থ করবা, যারা যারা আমাকে কথা দিবা যে আমি এই চার্টটা মুখস্থ করব, তাদের জন্য ছুটি।
যারা কথা দিতে পারবা যে এই চার্টটা তোমরা মুখস্থ করবা, তাদেরকে আমি ছুটি দিব। এটা মুখস্থ করতে হবে। প্রত্যেকটা বছর এখান থেকে একটা প্রশ্ন পাওয়া যায়। দেখা এই চ্যাপ্টার থেকে 10-12টা এমসিকিউ থাকে, বুঝছো? স্পেসিফিক্যালি এই টপিকটা থেকে মেডিকেলে এবং তোমার ইঞ্জিনিয়ারিং এ, ভার্সিটিতে সব জায়গাতে আসে। এটাও লিখে রাখো। আমি মাঝে মাঝেই তোমাদেরকে কিছু জায়গাতে বলি 100% এখান থেকে প্রশ্ন আসবে। দ্যাট মিনস আসবেই। যখন তোমরা এইচএসসি অ্যাডমিশন দিবা, এইচএসসি শেষ করে, তখন আমার কথার সাথে মিলাই নিবা, ঠিক আছে? তো দেখো, হুম, সো এরা হচ্ছে অক্সাইড। অক্সাইড যৌগ, বিভিন্ন ধরনের অক্সাইড আছে। কিছু আছে অম্লধর্মী অক্সাইড, কিছু আছে ক্ষারধর্মী অক্সাইড, ঠিক আছে? অধাতুর যে অক্সাইড আছে, অধাতুর অক্সাইড যারা যত ডানে আছে, তাদের অক্সাইড অম্লধর্মী। দেখো, অম্লীয় অক্সাইড সবগুলো অধাতু। ক্ষারকীয় অক্সাইড একটু আগে বলছিলাম, তোমার ধাতুর বৈশিষ্ট্য যা হবে তার অক্সাইডের বৈশিষ্ট্য তাই হবে, ঠিক আছে? তো ধাতুর অক্সাইড গুলো দেখো আবার ক্ষারধর্মী, এবং যে ধাতুগুলো যত বামে আছে তার ক্ষারধর্মিতা তত বেশি, যে ধাতু যত নিচে আছে তার ক্ষারধর্মিতা তত বেশি। হ্যাঁ, আমি রেমিয়ান, রেমিয়ান রিইউনিয়ন। অ্যাকচুয়ালি রিইউনিয়ন কবে হয় তাই তো জানি না। এখানে কি ডিআরএমসির কেউ আছো? থাকলে আমার দাওয়াত দাও, যে ভাই ডিআরএমসি তে আসেন। গেলে ভালো লাগবে, অনেক বছর ধরে যাই না, আফসোস, কষ্ট লাগে। লাস্ট গেছিলাম সার্টিফিকেট আনার জন্য 2 বছর আগে। যৌগের নাম তো সহজ, ফসফরাস পেন্টক্সাইড, ফ্লোরিনের অক্সাইড। ওকে, এরপর দেখো প্রশম অক্সাইড। এখান থেকে প্রশ্নটা আসে মেইনলি এই জায়গা থেকে, এই জায়গাটা থেকে আসে। আজকে তোমরা একটা কাজ করতে পারো, প্রিভিয়াস ইয়ারের মেডিকেলের কয়টা প্রশ্ন তোমরা ঘেটে দেখতে পারো, দেখবা এইখান থেকেই প্রশ্ন আসছে, প্রশম অক্সাইড। এই জন্য বলি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবা ঘেটে ঘুটে, প্রশ্ন ব্যাংক হাতে রাখবা একটা। প্রশম অক্সাইড যারা অম্লও না ক্ষারও না, যাদের জলীয় দ্রবণের পিএইচ 7, এদেরকে আমরা বলি প্রশম অক্সাইড। যেমন পানি, পানির পিএইচ 7। কার্বন মনোঅক্সাইড, এটা অম্ল না ক্ষারও না। নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড। আর কিছু আছে যে অম্লের সাথেও বিক্রিয়া করতে পারে, আবার ক্ষারের সাথেও বিক্রিয়া করতে পারে। অম্ল প্লাস ক্ষার উভয় ধরনের বৈশিষ্ট্যই পাওয়া যায় এদের মধ্যে। যেমন জিঙ্কের অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইড, টিনের অক্সাইড এবং লেডের অক্সাইড। জিঙ্ক, অ্যালুমিনিয়াম, টিন, লেড, মনে রাখো ভাইয়া। জিঙ্ক, অ্যালুমিনিয়াম, টিন, লেড, এই চারটা যদি মনে রাখতে পারো তাইলেই হবে। জিঙ্ক, অ্যালুমিনিয়াম, টিন, লেড, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, টিন, লেড, এইভাবেই মনে রাখতাম। এদের অক্সাইড গুলো হচ্ছে উভধর্মী, এরা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, ক্ষারের সাথেও বিক্রিয়া করে, মানে বিক্রিয়া করতে পারে। আর কিছু বিশেষ অক্সাইড আছে, এগুলো না পড়লেও সমস্যা নাই, বাট পড়ে রাখলে বেটার। পার অক্সাইড, সুপার অক্সাইড, পলি অক্সাইড, সাব অক্সাইড, মিশ্র অক্সাইড। মিশ্র অক্সাইড গুলো আবার সুন্দর। ফেরোসোফেরিক অক্সাইড, ম্যাগনেটাইট, প্লাম্বোসো প্লাম্বিক অক্সাইড, এটাকে বলা হয় মিনিয়াম বা সিন্দুর, সিথির সিঁদুর, টকটকে লাল হয়, প্লাম্বোসো প্লাম্বিক অক্সাইড। সো মিক্সড অক্সাইড গুলোর কিছু কালার থাকে, কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে, বুঝছো? এখানকার জারণ সংখ্যাগুলো মনে রাখবা, +2 +4, এগুলো কিন্তু বইয়ে আছে। সুতরাং এই জায়গাটা আবার বই থেকে পড়বা, আমি বলে দিচ্ছি ভাইয়া, এই জায়গাটা তোমরা প্রত্যেকে বই থেকে পড়বা, বই থেকে পড়বা, ঠিক আছে? এই তো, তাইলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। ইনশাল্লাহ নেক্সট অধ্যায়ে আমরা যোজনী নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা যোজ্যতা নিয়ে আলোচনা করব। সো এখন আজকের মতো ক্লাস শেষ। এটা তোমরা মুখস্থ করবে, আমাকে কথা দিয়েছো, মুখস্থ করবা তোমাদের নিজেদের ভালোর জন্য, ঠিক আছে?
ভাই আপনি কি বিসিএস এক্সাম দিবেন? আপাতত প্ল্যানিং নাই। সার্টিফিকেটের বয়সটা অনেক কমানো। সো ২-১ বছর পরে ওটা নিয়ে চিন্তা করব। হুম, লিখে নাও। আহমেদ নকিব, হ্যাঁ নকিব। সেন্ট জোসেফে এখন। নকিব তুই তো স্কুলেও তো ছিলি, তাই না? সে তো কত কথা হইল। যাবো ইনশাল্লাহ একদিন যাবো। ওইদিকে গেলে তোকে আমি ফোন দিব না। মোহাম্মদপুরের দিকে গেলে। আজকের ক্লাসে ডিআরএমস এর কেউ নাই। পারভেজ আছে। আচ্ছা পারভেজ, আমাকে একটা নক দিস তো। পারভেজ, আজমাইন সেন্ট জোসেফের। আচ্ছা, নটরডেমের কেউ আছে? আমার ওইদিকে মানে ঘন ঘন যাওয়া হয়। নটরডেমের দিকে মানে প্রায় প্রতি সপ্তাহে যাই, বিশেষ একটা কারণে। তাসনুভা ইসলাম, রাজুক। আচ্ছা, আমার স্কুল ছিল রাজুকে, আমি থাকি ওইখানেই, রাজুকের পাশেই। হ্যাঁ নকিব, আমাকে তুই একটা নক দিস। আমি যখন যাবো তোকে জানাবো না। আহ রিঙ্কু চন্দ্রশীল, ওই আছে ডিআরএস, তারিক ডিআরএস এর ছোট ভাই। ওকে। অনামিকা, নোয়াপাড়া ডিগ্রি কলেজ, এনডিসি। এই তো আছে তো। এই আজকে ক্লাস কিন্তু শেষ, তোমরা চাইলে যাইতে পারো। আমি আটকে রাখবো না, তোমরা চাইলে যাইতে পারো। সো এই তো, যেটা বলতেছিলাম যে হেয়ার ফলটা কেন হয় এই বয়স থেকেই প্রত্যেকের, মানে অধিকাংশেরই চুল পড়া শুরু হয়। চুল পড়ার এই বয়সে সব থেকে অন্যতম কারণ হচ্ছে রাতে ঘুম না হওয়া আর শরীরে প্রোটিনের অভাব হওয়া। বুঝছো? কারণ অনেকের বদভ্যাস শুরু হয়, রাত জেগে থাকে, উল্টাপাল্টা কাজ করে। তো এই জন্য চুল পড়া শুরু হতে পারে। এটা কিন্তু মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত। আমরা এই মেডিকেল ফিল্ডে আছি তো। আমাদের কাজই হচ্ছে ফার্মাকোলজি, ফিজিওলজি, মেডিসিন এগুলো নিয়ে পড়াশোনা করা। এবং যত ঔষধপাতির তথ্য আছে সব আমাদের কাছে পাবা। বুঝছো? তো হ্যাঁ, তাদেরকেই খুঁজেন। তাদেরকে আমি স্পেসিফিক ভাবে কোনো কলেজকে আমি খুঁজতেছি না, খুঁজতেছি মানে মাঝে মাঝে ওইদিকে যাওয়া হয়, মাঝে মাঝে ওইদিকে যাই। এই জন্য আমি বললাম যে ওই কলেজগুলোর কারা কারা আছিস। তো যেমন আমার বাসা হচ্ছে রাজুক থেকে 10 মিনিট হাঁটার দূরত্বে রাজুক কলেজে, উত্তরা আমার বাসা। তারপর প্রতি সপ্তাহে আমি মতিঝিলের দিকে যাই। তো এখানে নটরডেম কলেজ আছে। আর আমার নিজের কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল। আর তার পাশে আবার সেন্ট জোসেফ। এই জন্য আর কি। আচ্ছা, প্রোটিনের অভাব তোমরা কি দিয়ে পূর্ণ করবে? চলো আজকে একটু এক্সপেরিমেন্ট করি। প্রোটিনের অভাব আমরা কি দিয়ে পূরণ করতে পারি? প্রত্যেকের, তোমাদের বডি ওয়েট কত, ওজন কত বা ভর কত সেটা আমাকে জানাও। তোমাদের বডি ওয়েট যত আমি সেই অনুযায়ী ক্যালকুলেশন করব। তোমাদের বডি ওয়েট যত আমি সেই অনুযায়ী ক্যালকুলেশন করব। বুঝছো? 50, 47, 52, কারোর আবার বেশিও দেখা, হ্যাঁ 60, 62, 71, 47, 46। তার মানে প্রত্যেকের ওজন জানো। একজন আছে আবার 98, ভাইয়া তোমার ইমিডিয়েটলি ওজন কমাইতে হবে। 98 কেজি যার আছে, ইমিডিয়েটলি ওজন কমাইতে হবে। 40-এর কম যারা আছো ইমিডিয়েটলি ওজন বাড়াইতে হবে। তারপরে একজনের 89 কেজি, খুবই সাবধান। তোমাদের ওজনটা হবে 50 থেকে 70-এর মধ্যে, এর মধ্যে যাতে হয়। ঠিক আছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমার ওজন 62 কেজি। 62 কেজি, তাইলে তোমাকে প্রতিদিন 62 গ্রাম অথবা 60 গ্রাম, কেজির সমপরিমাণে গ্রাম প্রোটিন খাইতে হবে।
তোমার লাগবেই, প্রোটিনটা লাগবে, এটা আমাদের একদম প্রাইমারি, আমাদের দেহ গঠনের জন্য এটা প্রাইমারি উপাদান। দেহ গঠন মানে তোমার মাসেল বিল্ড আপ করার জন্য, তোমার চুলের ঘনত্ব বা চুল ঠিক রাখার জন্য, চোখ ঠিক রাখার জন্য, এভরিথিং ভাই এটা তোমার লাগবেই। ঠিক আছে, এভরিথিং, এটা ছাড়া কোনো উপায় নাই। সো এটাকে আমরা একটু ডিভাইড করি, চলো এটাকে আমরা নানান ভাগে ভাগ করি। মানে ডিভাইডেড ডোজে আমরা মাঝে মাঝে ওষুধ খাই না, যে তোমার 500 মিলিগ্রাম খাইতে হবে, তুমি 3 ভাগে খাবা। ডিভাইডেড ডোজ করি চলো আমরা। একটা ডিম, একটা ডিমের মধ্যে থাকে 6 গ্রাম। আমরা যে মাছের টুকরাগুলো বাসায় খাই, এখানে ধরো যে 12 গ্রাম থাকে মাছের মধ্যে। একটা টুকরা, আমি কিন্তু মাছের টুকরা, এক টুকরার কথা বলতেছি, 12 গ্রাম। সেম ভাবে এই মুরগির একটা বেশ ভালো একটা সাইজ, অথবা ধরো যে গরুর বা মাংসের টুকরা বা খাসির মাংসের টুকরা, মাংস, এটার মধ্যেও দেখা যায় কি প্রায় সেম অ্যামাউন্টেরই থাকে, 12 গ্রামের মতো থাকে। তারপরে ডালের মধ্যে থাকে, দুধের মধ্যে থাকে, এটা ডিপেন্ড করবে, 1 চামচ নিবা 5 গ্রামের মতো পাবা যদি ঘন ডাল হয়। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এর মধ্যে 1 চামচ খাইছো, এর মধ্যে 5 গ্রাম আছে। দুধের মধ্যে দেখবা, দুধের মধ্যে হিসাব করা থাকে এরকমই। ধরে নিচ্ছি যে তুমি 50 ml দুধ খাইছো, তার মধ্যে প্রায় অ্যারাউন্ড 10 ml এর মতো 10 গ্রামের মতো থাকবে। এবার তুমি চিন্তা করো তোমার কোন কোন জিনিস খাইতে হবে প্রোটিনের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। তুমি ধরো এই সবগুলো একদিনে খাইছো, তাহলে 6 12 12 24, তারপরে হচ্ছে 34 39 45, হইলো না? তো এই সবগুলো যদি তুমি যোগ করো তাহলে কত হবে? 45 এর মতো হয়, তাই না? হইলো? হয় নাই? তো তোমাকে এইভাবে হিসেব করতে হবে যে তুমি কত, মানে কতগুলা করে খাবা। যেমন আমি সকালে উঠেই আমার 2টা ডিম খাইতেই হবে, আমার 2টা ডিম, মাঝে মাঝে 3টাও খাই। ঠিক আছে, তারপর ছোলা খাই, ছোলা, ছোলা সকালবেলা উঠে ছোলা, ছোলা সিদ্ধ করা থাকে। এরপরে ধরো যে কিছু সবজির মধ্যেও, কিসের মধ্যে যেন থাকে, অ্যাভোক্যাডো না, অ্যাভোক্যাডোর মধ্যে না, ওটার মধ্যে ফ্যাট থাকে বেশি। তো যাই হোক, তারপর দুপুরবেলা মাছ অথবা মাংস, রাতের বেলা ডাল, দুধ, এগুলা করে আমি 65 থেকে 70 গ্রাম আমি মেনটেন করার চেষ্টা করি। তো তোমরা প্রত্যেকে এমন ভাবে হিসেব করবা তোমার ডেইলি প্রোটিন ইনটেক ঠিকঠাক হচ্ছে কিনা। যদি না হয় তাহলে দেখবা আস্তে আস্তে প্রবলেম শুরু হয়ে গেছে। আজকে হয়তোবা এটা খেয়াল করবা না, 2 মাস পরে খেয়াল করবা না, বাট 6 মাস পরে ঠিকই খেয়াল করবা যে তোমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চর্বি বেড়ে যাচ্ছে, তোমার চুল পড়তে শুরু করছে, তোমার ঘুম পাচ্ছে, তোমার কোনো কিছুই ঠিক নাই। তো এই সবকিছু কিন্তু প্রোটিনের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, নিরামিষে কত গ্রাম প্রোটিন থাকে? নিরামিষে কোন থাকে প্রোটিন থাকে, নিরামিষ বলতে কোনো কিছু নাই, সবকিছুর মধ্যেই প্রোটিন থাকে। হ্যাঁ, 1 পিস মাংস বলতে পারো, হ্যাঁ, বড় বড় একটা সাইজের মাংসের মধ্যে 12 গ্রামের মতো প্রোটিন থাকে। তো এটা খুবই অল্প অ্যামাউন্ট, বুঝছো? হিসেব নিকেশ করে তোমাকে খাইতে হবে। তো প্রোটিন ইনটেক ঠিকঠাক রাখো, দেখবা যে শরীর ভালো হয়ে গেছে। আর যাদের ওজন অত্যধিক বেশি তারা ওজন কমাও। আর শরীরে যদি মাসেল বেশি না থাকে, তাহলে তুমি যাই খাবা দেখবা শরীরে জমা হইতেছে। মাসেলের কাজই হচ্ছে খাবার গুলাকে কাজে লাগানো, বুঝছো, এনার্জিতে কনভার্ট করা। সো মাসেল যদি না থাকে দেখবা খাবার কাজে লাগতেছে না, জাস্ট বডিতে জমা হয়ে থাকবে, চর্বি বাড়বে। তো প্রোটিন কম কম খাইলে চর্বি বাড়ে, এটা মনে রাখবা। সকাল থেকে উঠে খুব পায়ে ব্যথা হয়, আজকে সকাল থেকে, তাইলে সমস্যা কই? এমন না যে গত 6 বছর ধরে পায়ে ব্যথা। ওকে, সো আমরা অনেক সময় নিয়ে নিছি, আর সময় না নেই, এগুলা মেনটেন করবা। প্রতিদিন আমরা এরকম অল্প অল্প কিছু ডোজে তোমাদেরকে জ্ঞান দিব, তথ্য দিব, তোমরা অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, একজন একটা প্রশ্ন করতেছে মারিয়ামি, যে আমার বি ভাইরাস, এটা কি হ্যাপাটাইটিস বি, মানে জন্ডিস? ডাক্তার মেডিসিন নিতে বলছে সবসময়, এখন কোন মেডিসিন? এটা আমি কেমনে বলবো? হ্যাঁ, এটা রিপোর্ট দেখতে হবে। তো এটা তো যদি হেপাটাইটিস হয় মানে জন্ডিস হয় তাহলে একরকম, অন্য কোনো ভাইরাস যদি হয়, তুমি তো ক্লিয়ার করো না কোন ভাইরাস। চাইলে আচ্ছা আমাকে নক করো, শাখাত শোভন, এখানে একটা নক করো, তাইলে আহ
আমি বোঝার চেষ্টা করব প্রবলেমটা। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকো সবাই।